একটি রেস্টুরেন্টের এক কোণায় শুধু থমথমে মুখে বসে আছে। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুঝেই রেগে বলে, এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল? আর 5টা আরেকটা গালে দিতে পারলো না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটু মায়াও হলো না? ভালোই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে সত্য। আমি কাউকে বোঝাতে পারি না আমার সাথে মায়ের কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলে আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, কিরে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে, ও মা গো, এটা কে? শুদ্ধ হেসে বলে, আমার কান্দরি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে, কি হয়েছে তোদের? ক আমারে, আমি সমাধান দিই। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালে ইরফানের বউটা রেখেছে দিল, এরপর ইরফানও ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এইটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই ছেমড়ি, তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোরে তো জেলে দেওয়া উচিত। অন্তরা ভ্রু কুঁচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলে উঠে পড়েছে, তো নিয়ে যা ওকে। ইরফান আমায় না মানুক, তবু আর কারো না হোক। অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মাইয়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক তবু অন্য মেয়েরা ঘেঁচতে দিবে না। একটু উদার হরে মেরি মা, এবার ভুলে যাও ওকে। এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি। নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি বারবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি 2 পায়ে খাড়া, ইরফান ওকে ছোঁয়নি জানা আছে। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাজমের দিকে। আর কি লাগে, মারাকে একজন চাইছে, ইরফানের তো একজন আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরার মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলে, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাচিম জানু, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলে নাজিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতেই আমার কি যে লাগছে, আমাদের নাচিম শোনোটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কিরে, পারবি না? নাচিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেখে বলে, মস্করা করিস আমার সাথে? বারবি ডলকে আমি আগে পছন্দ করেছি, তোর ভাই কোথা থেকে উড়ে আসলো? ইস, ওর একটা যমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, শোনা নাচিম, ওগো আমার কান্দরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দেবো, নো টেনশন। নাসিম প্যাঁচামুখ করে রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যার মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছু করার নাই। সবচেয়ে বড় কথা, তারই বন্ধুর বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এত পজিটিভ হবে, এটা তো সে এখনও মানতেই পারে না। মাঝে মাঝে মনে হয় শুদ্ধ ভুলভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে একটু টুপ করে তুলে আনুক, কিন্তু সেও একটু আদ্র দেখেছে ইরফানের মাটার ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরার দিকে তাকিয়ে বলে, অন্তরা চল, আমি আর তুই জি বাংলার সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলায় সেই কুটনামি শেখায়, আর আমরা শিখে নিয়ে ফেলবো। তারপর সেই অনুযায়ী ইরফান আর বারবি ডলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি, আমি আমার বারবি ডলকে। আহা, কি শান্তি। শুদ্ধ মিটিমিটি হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান, তুই এখানে? কথাটা শুনেই নাসিম চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে। টেবিলের তলা খোঁজে, চিল্লিয়ে ওঠে, ও মা গো, আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচাও, বারবি ডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা উঁচু করে তাকায়। আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝল। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমার সাথে মজা নিস?
তোকে আমি ছাড়বো না শুদ্ধ। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে, কিরে সোনারা, আমাকে ধরতে চাওয়া ছোঁয়াচে রোগ নাকি? প্রথমে ফাইজ, তারপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকে ধরতে চায়। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাড়া আছে। তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না। এসব কি? উফ। অন্তরা রেগে বলে, তোদের বিশ্রামই ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলামই, তোর অপর গালে আরও 5টা থাপ্পড় দিতে হবে। তো এবার গালটা পাত। গাল পেতে না দিলে সেই সমাধানটা ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসল। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা, তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত। বউকেও কি সুন্দর মেনে নিয়েছে। ভাত দে সব। অন্তরা ছলছল চোখে তাকায় নাসিমের দিকে। ভাঙা গলায় বলে, তুই মায়েরাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস? নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বারবি ডল আমার ভীষণ পছন্দের। একটু আধটু ফিলিংসও আছে। বাট বারবি ডল ছোট হলেও খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পর পুরুষকেই অন্য নজরে ওর দিকে তাকাতেই দেয় না এমন। ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট ফার্স্ট যেমন করতো, এর বড় মেয়েটা ইরফানকেই চাইতো। আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী। কবুলের একটা জোর আছে, এটাই ভাবে হয়তো। সবশেষে বারবিডল আমাকে চায় না। যেখানে বারবিডল নিজেই আমাকে চায় না, আমার চার তো ওখানেই ফুল স্টপ পড়ে যায়। নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ নিচেও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুদ্ধ ডান পাশ ফিরেই ছিল। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না। তার দু হাতে গ্লাভস। নাসিম, অন্তরা ও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের উপর রাখতে বললে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির উপর থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। সবাই বিস্ময় চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের উপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না। ইরফান অন্তরার পিছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ, নাসিম দুজনেই অন্তরার পিছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে কোনো উত্তর করে না। অন্তরার দুহাত টেবিলের উপর রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইরফান চোখের পলকে টেবিলের উপর রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভেতর ডুবিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকায়। হাত পোড়ার অসহ্য যন্ত্রণা একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে। সেও ইরফানকে এক চুল সরাতে পারে না। ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে কয়লার মাঝে অন্তরার ডুবিয়ে দেওয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার দু চোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরও বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেয়েটাই জ্বলন্ত কয়লার মাঝে পড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ, নাসিম প্রায় মিনিট 5 পর ইরফানকে একটু নাড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ, নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপর পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সাপটে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরাকে নিয়ে বেরিয়েছে এখান থেকে। নাসিম শুদ্ধর বলার আগেই অন্তরার বাঁ হাতে ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। অন্তরা কান্নামাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি। ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেখে বলে, ইরফান, শান্ত হ, ওর হাত ঝলসে গিয়েছে হয়তো। ইরফান রাগান্বিত স্বরে বলে, হয়তো? নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ও রিয়েলি? বাদ দিব? ইউনো, ও আমার লিটল গার্লের হাতের অবস্থা কী করেছে? লিটল গার্ল ওর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না। খেতে গিয়ে হাতের জ্বলুনিতে কেঁদে ফেলেছে। একে ছেড়ে দিব? হাউ ফানি! ওকে জাস্ট দেখে নিব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুধু বিস্ময় চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদল। হাতটার কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথার মাঝে ইরফান শক্ত কণ্ঠে বলে, এজন্য জাস্ট ওর হাত জ্বালিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায়। শুধু বাঘারা হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখল। আশেপাশে তাকালে দেখল
গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো, সাথে বিরক্তও হলো। অন্তরা ইম্পর্টেন্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসেই হালকা কিছু খেয়েছিল। মনে মনে ভাবল, কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছে করছে। হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকদের খুব সুন্দর করে ধুয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না, জানিস। এরপর একটু গলা ছেড়ে আগের চেয়েও শব্দ করে বলে, আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সৌন্দর্য কোথায় রাখবো এখন আমি? জানিস শোনা, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তে চায় না, তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে উপচে পড়ায় বাইরের মানুষও সব ভুলে শুধু আমাকে দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক পেটের ভিতর গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের এত অপকার আর সইতে পারি না আমি। 3টে মেয়ে আরেকটি ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলে কেসে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খেয়ে রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে। শুদ্ধ মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস, এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাজিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর অন্তরার দিকে ফিরে বলে, হাত দে রে, নয়তো আরও খারাপ অবস্থা হবে। অন্তরা গাঁটটি মেরে বসে আছে। হাতের অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া। দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে আছে, আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাজিম আধা ঘন্টা হলেও বসে তামাশা দেখছে। এবার মেজাজটা গেল খারাপ হয়ে। এমনিতেই ফুটফুটে বার্বি ডলটার অবস্থা যাতা করে দিয়েছে। বন্ধু বলে সেদে সেদে এসে সেবা করছে, তাতে এর হচ্ছে না। রেগে মেগে অন্তরার হাত জোর করে টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে। নাজিম রেগে বলে, তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়েছে। নাজিমের থেকে হাত সরানোর শক্তি নেই তার। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধুই ঢং করি, আর ওই মেয়েটাই শুধু ভালো তোদের কাছে। নাজিম অন্তরার হাত ভালো করে দেখছে। খুবই খারাপ অবস্থা। এই হাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না, একে ডক্টরের কাছে নিতে হবে। অতঃপর অন্তরার হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, আসলেই তুই ঢং করিস, আর বারবি ডল কিউটের ডিব্বা। মেয়ে হয়েও তো ওকে শুধু আদরই করতে মন চাওয়া উচিত। তুই কোন আক্কেলে মারলি বেয়াদব? অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখে পানি ফেলে। নাজিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো। দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাজিম বার্তা দিল না, একে বিয়ে না দিলে সোজা হবে না। মায়রার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মায়রা তার ঘরে পড়ার টেবিলে বসে বই পড়ছে। টেবিলের উপর ছোট্ট ঘড়িটায় চোখ বুলায়। 9টা 30। মায়রা সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকায়। জানালা খুলে রেখেছে। রাতের অন্ধকার, সাথে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা দেখা যায়। মায়রা টেবিলের উপর 2 হাত পেতে তার বাম গালটা হাতের উপর ঠেকিয়ে রাখল। দৃষ্টি এই নিস্তব্ধ রাতে, যেখানে ঝিঝি পোকার ডাক, জোনার পোকার মিটিমিটি আলোর সমন্বয়ে মনোমুগ্ধ করা এক রাত্রি। মায়রা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল। ঘরের লাইট অফ করে এসেছে, তাই জোনাকি পোকা দু একটা মায়রার মুখের উপর এসে মিটিমিটি চলে আবার নেভে। হঠাৎই দূর থেকে একটি গানের সুরে গাওয়া শীষ ভেসে আসে। আচ্ছা, আমি শীষ দিতে পারবো না। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়। আচ্ছা, সিজ বাজানো আমার দ্বারা হবে না গো। আমি ট্রাই করেছিলাম আগের বারে, তো এখন ট্রাই করতেও চাই না। ভালো লাগে না, আর সবচেয়ে বড় কথা আমি পারি না, আমার ইচ্ছেও নেই করার। মারা তাদের মেন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মারা ভয় করল না, বরং সে এই শীষের উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সেই সুরেলা শীষের শব্দ মিলিয়ে যায়। মারা হতাশ হয়। সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মারার ভীষণ ভালো লাগলো। আফসোস হলো আরেকটু যদি শুনতে পেত। আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে। মাটিতে দুহাঁটু ভাঁজ করে বসে। মৃদু বাতাসে মারার খোলা চুলগুলো তোলকায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি পোলায়।
কান সজাগ রাখে, আবার যদি শুনতে পায় সেই শীষ। বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা এপাশ ওপাশ করে, তার চোখে ঘুম নেই। গতকাল মেলা থেকেই সে কেমন থম মেরে আছে। ইরফানের সেই 2 লাইনের গানের সুরে বাজানো শীষ শুনেই তো মায়েরা এলোমেলো হলো। যদিও সে 2 লাইন শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরলার শীষ? আজ থেকে প্রায় 8-9 মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল এক সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট 2 লাইনের গানের সুরের শীষ বাজিয়ে শুনেছে। মায়েরা তো এই গানের সুরে বাজানো এই শীষের একদম হুবহু শীষ আজ থেকে প্রায় 8-9 মাস আগেই শুনেছে। শুধু কি একদিন? না, মায়েরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে। এর পরের দিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরদিনও শুনতে পেয়েছিল, তবে গানটা ছিল অন্য। টানা 5 দিন এক এক দিন এক এক গানের সুরে বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরী মন কেমন যেন উতলা হতো। কি যে ভালো লাগতো! এক এক দিন এক একটি গানের সুরেলা শীষ ভেসে আসতো। মায়েরার মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয় 5 দিন পর মায়েরা আর সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করত, জানালার পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা 20 দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করেই আবেগে কেঁদে দিয়েছিল। এরপর 1.5 মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎই একদিন আবার সেই শীষের সুর শুনতে পায়। মায়েরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর 2 দিন এই শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় 2 মাস পর মায়েরা আবারও শুনতে পায়। মায়েরা বুঝতে পারতো না সেই শীষওয়ালা মাঝে মাঝে কোথা থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মায়ের ভীষণ ইচ্ছে করতো সেই শীষওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত, বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজত, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত। ও অদৃশ্য শীষওয়ালা, তুমি কেমন দেখতে? 14 বছরের মায়েরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবুঝ ছিল? হয়তো, হয়তোবা নয়। সে ছোট হলেও অবুঝ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল। সেই অদৃশ্য শীষওয়ালাকে কী যে ভালো লাগতো মায়েরার! তার খুব মন খারাপ হতো শীষওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলেই সেই সুরেলা শীষ শুনতে না পারায় তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরত। একদিন হুট করেই শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মায়েরা বুঝতো না ভালোবাসা কি, কিন্তু তার শীষওয়ালাকে খুব মনে পড়েছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মায়েরা খুব করে চাইলো মায়ের কাছে সে বিয়ে করবে না, সে পড়াশুনো করে চলে যাবে এখান থেকে, কিন্তু তার কথা শোনার সে কেউ নেই। ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে হয়ে গেল। শীষওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো তার স্বামী তাকে মানে না। মায়ের মনে পড়ল শীষওয়ালার কথা, কিন্তু তার কথা যে কেউ ভাবে না। তার কপাল অত ভালো নাকি? সে খুব জানত পোড়া কপালের মেয়ে মায়েরাকে নিয়ে কেউ ভাবে না, শীষওয়ালাও ভাবে না। শীষওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মায়েরা। তার শিক্ষা স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল করে না বসে থাকে। মায়েরা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু একটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি, মাঝে মাঝে মনে পড়তো একটু আধটু। তখন তার মনের অজান্তেই আফসোসের সুরে তার মন বলে উঠত, ইস, যদি অদৃশ্য শীষওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মায়েরা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শীষওয়ালা। মায়েরা ঘাড় পাকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মায়ের একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেড সাইড টেবিলের লাইট চালায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখল, রাত 1:30। ডান কাঁধ হয়ে শুয়ে বালিশে মাথা রাখে। ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝেই তার কানে সেই সুরে শীষ ভেসে আসে। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবই। এটা কোনো একটা, এটা কোনো গানের একটা লাইন, আর আমি শুনিনি গানটা। আর শীষ বাজানো তো আই এম সরি গো, আমি আমি পারি না শীষ বাজাতে। মায়েরার হৃৎপিণ্ড লাফায়। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। এরপর সময় ব্যয় না করে ঘরে লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতর থাকা সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে সেই গানের সুর ভেসে আসছে। সাঁঝের বেলায় রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই। এটাও ওই গানের 4টে লাইন। মায়রার এই সুর, এই সেই সব কিছু যেন ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মায়েরা সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মায়ের কাছে সেই কণ্ঠে সেই গানের শীষ আরও তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো
আগের চেয়ে এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শেষ বাজায়। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বরষা নও, তুমি শুধু আমারই। তো এই এই গানের ওই দুটো লাইন আমি শুনেছিলাম। এটাও আমি পারবো না, আমি কখনো তোমাদেরকে ভালো করে শোনাবো গিয়ে। দরজা লক করে পিছু ফিরে মায়েরাকে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখাবয়ব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলায়। এরপর গলা ছেড়ে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মায়েরার শরীর কাঁপছে। যে অদৃশ্য শিশপালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তাড়া করে বেড়ায়, সে কি তবে আর ভাবতে পারে না। তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমের ডান হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পরখ করে। মায়েরাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মায়েরাকে টেনে তার সাথে আগলে নেয়। ডান হাত মায়েরার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম হচ্ছে তোমার? মায়েরার কণ্ঠ রোধ হয়ে আসে। চোখের কোণে চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়েরার চোখের পানে। মায়েরার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না। ইরফান মায়েরার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মারা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাঁপা কণ্ঠে থেমে থেমে বলে, আপনি সেই নিষ্ঠুর শিশওয়ালা? ইরফান মায়েরার কথায় ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন। ইরফান ভ্রু কুঁচকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না। মায়েরা মাথা নিচু করে। তার আশার আলো নিভল বোধ হয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান দু হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা ইরফানকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরার ভালো লাগছে না। তার মনে একটি কথা আসে, ইরফানের ফুফুর বাসা তো গ্রামে, মানে ত্রিনা আম্মা জানের ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই ওই গ্রামে যেত। যেত মানে কি, তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখা হয়েছিল। তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মায়েরার। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন কেন? আপনি আপনার ফুফুর বাড়ি গিয়ে শীষ বাজাতেন, আমি শুনেছি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, স্টুপিড, যখন আমার ইচ্ছে হয় তখন এরকম করি। এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না। মায়েরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরার ডান হাত দেখে বলে, কাঁদলে কেন? পেইন হচ্ছিল? মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিছু হচ্ছে না, আপনি আমার কথার উত্তর দিন প্লিজ। ইরফান মায়েরার দিকে তাকায়। খেয়াল করলো মায়েরার চোখ পানিতে টুইটুম্বুর। ইরফান আবারও বিচলিত হয়। মায়েরাকে কোলে নিয়ে বেডের উপর বসায়। এরপর সে মায়েরার পাশে বসে মায়েরার মুখ দু হাতের আঁচলায় নিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, কোশ্চেন করো। মায়েরার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন? ইরফান ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে। মৃদু স্বরে বলে, নো। মায়েরার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে বলে, আই সেড ডোন্ট ক্রাই। কি প্রবলেম তোমার? মায়েরা ভেজা চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি আপনার শীষ শুনেছি তো, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান মায়েরার মুখাবয়বে দৃষ্টি বোলায়। বা হাত মায়েরার চোখের উপর রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে। মায়েরা বিভ্রান্ত হয়। দু হাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরালো না মায়েরার চোখের উপর থেকে। ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলে, ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল। কথাটা বলে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা দু হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফানকে বাধা তো দিল না, তবে ইরফানের কথায় ভীষণ রাগ হয়। রাগ গিলে নিয়ে এসে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটফটায়। ইরফান কয়েক সেকেন্ডের মাঝেই মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? শুধু অসভ্যতামি করছেন। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পানে চেয়ে
ডান হাতে মায়রার ভেজা ঠোঁট চূড়া মুছে দেয়। মায়রা আবারও বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাদের বিয়ের আগে? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মায়রা বিরক্ত হয়ে বলে, বলবেন আপনি? আচ্ছা, আপনি কি 1.5 মাস 2 মাস এরকম সময় গ্যাপ নিয়ে গ্রামে যেতেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, মেবি অর মেবি নট, নট শিওর। মারা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে। সে এই সুর জীবনেও ভুলবে না। তার অন্তরে যে গেঁথে আছে, তার চিন্তা একটু ভুল হয়নি, এই লোকটাই সেই লোক। সে ঠিকই বলেছিল, লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মায়রার তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। মৃদু স্বরে আস করে, হোয়াট? ইরফান কথাটা বলতে দেরি হলেও মায়রার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মায়রার বিহেভে ভীষণ অবাক হয় ছেলেটা। মায়রাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, মায়রা ছাড়লই না। ইরফান বুঝতে পারছে না মায়রার কী হয়েছে। এমন অদ্ভুত বিহেভের মানেটাও সেভাবে বুঝল না। ঘাড়ে ভেজা অনুভব করতেই ইরফান মায়রাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিস্ময় কণ্ঠে বলে, কি প্রবলেম? কাঁদছো কেন? মায়রা ভেজা চোখে ইরফান দিকে তাকায়। এরপর হঠাৎই দু হাতে ইরফানের গলা চেপে ধরে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, পুচকি মেয়ে, এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছো? ইন্টারেস্টিং। মায়ের এবার ইরফানের গলায় দু হাতে সমানে খামচি দেয়। ইরফান রেখে তাকায় মায়ের দিকে, ধমকে বলে, হোয়াটস ইয়োর প্রবলেম? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে পেটের অপর পাশে গিয়ে শুতে চায়। তার আগেই ইরফান মায়েরকে টেনে তার জায়গায় শুয়ে দেয়। এরপর সে মায়ের উপর আধশোয়া হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। মায়েরা দু হাতে ইরফানকে ঠেলে। সে তো জানতো শিশুওয়ালা তাকে চিনত না, মনে করতো না, কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল যেন। সে জানে এটা অর্থহীন। যদি তার জন্য কেউ শীষ বাজাতো তবে সে নিয়ম করেই শুনতে পেত। কিন্তু তার তো কখনো সেই সুরেলা শীষ পুরোটা শোনার সৌভাগ্যই হয়নি, কারণ কেউ তার জন্য শীষ বাজাতো না। তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুর। তবুও মায়েরা রাগ হলো। তার শীষ বলা তাকে চেনে না কেন? মনে মনে বিড়বিড় করে, নিষ্ঠুর শীষওয়ালা। অতপর ইরফানের দিকে চেয়ে রেগে বলে, সরুন বলছি, আমি থাকবো না আপনার সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, থাকতে হবে। মারা ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আপনি আসলে একটা হার্টলেস। ইরফান মারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার পা হাতে মারার দু হাতে এক জায়গায় করে চেপে ধরে। এরপর মারার গলা থেকে তার ওড়না ডানাতে চুমে ফেলে। মারা কিছু বলার আগেই ইরফান মারার গলায় মুখ গুজে দেয়। মারা ঢোক গেলে ইরফান মারার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, হার্টলেসের মিনিং জানো? মারা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মারার কানের লতিতে আলতো খামড় বসায়। মারা চোখ বুঝে নেয়। ইরফান মোহিত গলায় বলে, শীষওয়ালা, নাইস নেম, আই লাইক ইট। কথাটা বলে মায়ের উপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুঝে নেয়। মায়ের গলায় মুখ গুঁজে লম্বা করে একটা শ্বাস টানে। এরপর ঘুম জড়ানোর মতো কণ্ঠে বলে, আই নিড স্লিপ। মারা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন করে বলে, সরুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মারা হাঁসফাঁস করে। এই 100 মনের বস্তা তার উপর থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে, আর মায়ের ঠান্ডা লাগছে। হাত পায়ের তালু কেমন শিশির করছে। মায়েরা ঢোক গিলে দু হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মায়ের গলার ভাঁজে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গেলে ইরফান মায়ের গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তু কিছু বলল না। মায়েরা আবারও মিনমিন করে বলে, সরুন, আমি পাপ। শেষ করতে পারল না। তার আগে ইরফান মাথা তুলে ধমকে বলে, শাট আপ, স্টুপিড। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রাম ধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মায়েরাকে ভয় কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায়। মায়েরা অভিমানী চোখে তাকিয়ে আছে ইরফানের পানে, চোখের কোণে চলকনা। ইরফান নজর বুলায় মায়েরার মুখাবয়বে। দু হাতে মায়েরার কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিচের দিকে। মায়েরার শ্বাস ভারী হয়। ইরফান মায়েরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে শীতল কণ্ঠে আওড়ায়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বলে মায়ের উপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে ল্যাপটপ পায়ের উপর রাখে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায়। কিছুক্ষণ পরপর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। মারা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। ভ্রু কুঁচকে চিন্তিত গলায় বলে, কিসের স্টেপ?
ইরফান ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে একবার তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, গাধা। এরপর আবারও তার কাজে মন দেয়। মারাও বিরক্ত হলো। তাকে শুধু এইসব বিরক্তকর নামে এই অসভ্য লোকটা ডাকে। জীবনে একটা ভালো নামে ডাকলো না। বিড়বিড় করে, অসভ্য, নিষ্ঠুর। এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। একদিন দীর্ঘশ্বাস নিয়ে তার মন বলে উঠত, ও অদৃশ্য শিশওয়ালা, তুমি কেমন দেখতে। আজ সে মন অজান্তেই মনে মনে আওড়ায়, এই যে শিশওয়ালা, তুমি এমন দেখতে। আজ হুট করেই মারার কাছে ইরফানকে কি ভীষণ সুন্দর লাগছে। মারা আগেও খেয়াল করেছে, কিন্তু আজ কেন যেন চোখে লাগছে তার। সোজা তীক্ষ্ণ খাড়া নাক, কালচে ঠোঁট। মারা বিরক্ত হলো। এ লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের। তবুও তার ভালোই লাগলো। ইরফান মায়ের চেয়ে এক সেট বেশি ফর্স হবে বলে মায়ের মনে হলো। চোখের মনি দুটো বেড়ালের চোখের মতো কেমন বাদামি, চুলগুলো কিচকিচ কালো। মায়েরা ভাবলো এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো, তবে এই লোক যে বাংলাদেশি এটা বোঝার চান্সই থাকতো না। মারার মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল? মারা সিদ্ধান্ত নিল সে এই কোশ্চেন ইরফানকে করবে। ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসলো। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসে, বলতে চায়, আপনি আমাকে একটুও চিনতেন না? কিন্তু মনের কথা মনেই রইল। মারা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে। সে নিজেই নিজেকে বুঝতে পারছে না, তবে ভীষণ রকম ভালো লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকে প্রথম মায়ের মন এত বেশি পুলকিত হলো। ইরফান মায়েরকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? ঘুমাচ্ছ না কেন? মায়েরা মিনমিন করে বলে, ঘুম আসছে না। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ রেখে মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরার পিঠ ইরফানের বুকে ঠেকে। মায়েরা থতমত খেয়ে বলে, কি করছেন? ইরফান উত্তর করল না। মায়েরার কোলের উপর ল্যাপটপ রেখে মায়েরার দুপাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙুল চালায়। মায়েরা পিটপিট করে ইরফানের আঙুলগুলোর দিকে একবার তাকায়, আর একবার ল্যাপটপের স্ক্রিনে। কি যে করছে কিছু বুঝল না। কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, শুনুন। ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মায়েরার দিকে। আঙুল থেমে যায়। মৃদু স্বরে বলে, শুনছি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে বলে, আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে? ইরফান তার কাজে মনোযোগ দেয়। গম্ভীর গলায় বলে, নো। মায়েরা সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে, তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন? ইরফানের কপালে ভাঁজ পড়ে, আর চোখে মায়ের দিকে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। মায়েরা ইরফানকে চুপ দেখে বলে, মানে আমি বলছি আপনার চোখের মণি কেমন বাদামি, ওই বিড়ালদের মতো। দেখুন তো আমাদের চোখের মণি কেমন বাঙালিদের মতো কালো। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কজ তোমার হাজব্যান্ডের চোখের আইরিসে মাত্রাতিরিক্ত মেলানিন। মারা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছিল ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি কিনা। মায়েরা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবারও ল্যাপটপে আঙুল চালায়, সাথে প্রশ্ন করে, হুই ইজ সিসওয়ালা? মারা মুখ বাঁকিয়ে বলে, আমার প্রেমিক। ইরফান রহস্যময় হেসে মুখ নামিয়ে মায়ের গলায় নাক ঘষে দুবার। মৃদু স্বরে বলে, আচ্ছা। মায়েরা দুহাত জমা করে নিজের শান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। এরপর থেমে থেমে বলে, আমার প্রেমিকই তো, আমি তাকে খুঁজে পেলে তার কাছে চলে যাব। ইরফান মায়েরার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, ওকে। মায়েরা রাগ হলো। এই লোকটার কোনো যাই আসে না। মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মায়েরা ঘুমিয়ে যায়। বাম দিকে ঠেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাহাতে মায়েরাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে মায়েরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বাহাতে মায়েরার কপাল গলা চেক করলে দেখল ঘামছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে তার কাজে মন দিল। নাছিম অন্তরাদের বাসার ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না মূলত, এজন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করেছিল, কিন্তু বেচারা এই বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না। চোখ বুজে আওয়াজ করে বলে, বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয়, পাপ। ভালো হয়ে যা অন্তরা, এখনো সময় আছে। ছেলে কণ্ঠে ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাজিমকে দেখে চিনল না, তবে বুঝলো অন্তরার কেউ। আসলে ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের ওপর। মেহমানকে আপ্যায়ন করল না কেন এই আফসোসে। এগিয়ে গিয়ে নাজিমের উদ্দেশ্যে বলে, তোমার নাম কি বাবা? এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাজিম দ্রুত চোখ খুলে তাকায়।
অন্তরার বাবাকে দেখেছিল আগে, তবে সেভাবে পরিচয় নেই। ভদ্রলোককে দেখে নাসিম মুখ লুকাতে চাইল। হায় হায়, এই লোক তো তার কথা শুনে নিয়েছে, তাকে নিশ্চয়ই অভুক্ত ভাবছে। ইস, এই হতচ্ছাড়ি অন্তরার বাবা এসেছে, ও বলেনি কেন তাকে? বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে। অন্তরার বাবা সালামের উত্তর নিয়ে বলেন, তুমি বসো বাবা, আমি আসছি। নাজিম খুব বুঝলো তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে। ইস, কি লজ্জা! দ্রুত বলে ওঠে, আঙ্কেল, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট আলাপ আছে। অন্তরার বাবা নাজিমের দিকে তাকায়। নাজিম গলা ছেড়ে বলে, আঙ্কেল, আমি অন্তরার ফ্রেন্ড। অন্তরা বিয়েতে রাজি, আপনি পাত্র দেখুন। অন্তরার বাবার চোখ চকচক করে ওঠে, না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। আজ প্রায় 5 বছরের বেশি হলো তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বরাবরই ব্যর্থ। আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে আকাশের তারা হাতে বাবার মতোই তার মন উৎফুল্ল হলো। খুশি খুশি মনে বলে, তুমি সত্যি বলছো বাবা? নাজিম হেসে বলে, জি আঙ্কেল, আপনি ছেলে দেখুন। অন্তরা বাবা নাজিমের উদ্দেশ্যে হেসে বলে, তুমি বসো বাবা, আমি 2 মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দুটো খুব অবুঝ। নাজিম দ্রুত বলে, না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে। অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে, আমি যে কি খুশি হয়েছি মা, তুই খুব ভালো থাকবি মা, আমার দোয়া তোর সাথে সব সময় আছে। অন্তরা বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নাজিম দ্রুত অন্তরার হাত টেনে বলে, আয়, লেট হচ্ছে। অন্তরার বাবা নাজিমের উদ্দেশ্যে বলে, বাবা কিছু খেয়ে যাও। আরেকদিন আঙ্কেল, আজ একদম টাইম নেই। অবশ্যই আসবে কিন্তু। জি আঙ্কেল। অন্তরা গাড়িতে উঠে বসে। নাজিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, বাবার কি হয়েছে? ওভাবে কথা বললো কেন? তুই বিয়েতে রাজি হয়েছিস তাই? কি? নাসিম বা হাতের এক আঙুল কানের ভেতর ঘুরিয়ে বলে, আমি ছেলে পছন্দ করে দিব, নো টেনশন। পেট মোটা টাকলা দুটোই লাগবে, নাকি একটা হলেই চলবে? অন্তরা কটমট দৃষ্টিতে নাসিমের দিকে চেয়ে বলে, শয়তান, বাবা সত্যি সত্যি ছেলে দেখবে। নাসিম মিটিমিটি হেসে বলে, ইরফানের বিয়ে তো খেতে পারলাম না, শুদ্ধ যে কবে করবে। শুধু ফাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি, এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা। অন্তরা তার পা থেকে চটি খুলে বাহাতে নাজিমের বাহুতে দুটো লাগিয়ে চিল্লিয়ে বলে, বাবা যে ছেলে ঠিক করবে ওর সাথে আমি তোর বিয়ে দিব, দাঁড়া বেয়াদব। নাজিম ডান হাতে তার বাম বাহুতে দুবার হাত বুলিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি পিওর ছেলে। ইরফানের কথা ভাবতে ভাবতে তুই তো পাবনার বাসিন্দা হয়ে গেলি রে। অন্তরা রাগে ফোঁস করছে। নাজিম অসহায় মুখ করে বলে, আজ আমি ভালো বলে, নয়তো আমার পায়ে আরও শক্ত জুতা আছে। অন্তরা মুখ ফিরিয়ে বাইরে তাকালো, চোখের কোণে পানির কণা। সেটা মাথা এলিয়ে ভারী গলায় বলে, মানুষ কথা শোনাতে আর মজা নিতেই জানে। নাজিমের মুখ মলিন হয়, তবে কিছু বলে না। সে যা করছে ভুল নয়, হেসে হেসে করলেও এটা প্রয়োজন, নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় 15 দিন পেরিয়েছে। ইরফান মায়রাকে বেসরকারি একটি কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। মায়রাও মেনে নিয়েছে। মায়রার মনে প্রশ্ন জাগে, ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড। হিসেব মতে ইরফানের উচিত ছিল যেখানে ইরফানের ফ্রেন্ড সেখানেই তাকে ভর্তি করানো, উল্টে তাকে অন্য কলেজে ভর্তি করিয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রথম দিন তার প্রতি অন্তরার এত অমায়িক ব্যবহার, তার পরের দিনই তাকে অকারণে এভাবে শাস্তি দেওয়ার হিসাব মায়রা মেলাতে পারে না। ইরফানকে বলে তাকে ধমকে চুপ করিয়ে দেয়। মায়রা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। ইরফান গাড়িতে ওয়েট করছে। মায়রা কোনো কথা না বলেই দ্রুত গাড়িতে উঠে বসে। ইরফান একবার তাকালো মায়রার দিকে। মায়রাও সে সময় তাকানোই দুজনের চোখাচোখি হয়ে যায়। মায়রা মৃদু হাসে। ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরোলো না, নীরবে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রা মুখ পাকায়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী, হাসলে কি না জানি হবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, বলছি হাসলে কি আপনার মুখ ব্যথা করে? ডেইলি একটা করে ব্যথার ওষুধ খেলেই তো হয়। ইরফান ধমকে বলে, শাট আপ। মারা ঝাঁকি দিয়ে ওঠে, ভেঙচি কেটে জানালার দিকে তাকায়। এ লোক কীভাবে শীষ বাজায়? এমন প্যাঁচামুখোর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে? মারার আফসোস হলো, এসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে, আর এই লোক তো হাসতে জানে না, কথা বলতে জানে না। মারার বিরক্ত লাগে। ভাবনার মাঝেই ইরফান তার কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করালে মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান গাড়ি থেকে নেমে মায়েরার পাশে এসে দাঁড়ায়। মায়েরা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে বলে, আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না। মায়েরা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর সে কলেজ গেটে প্রবেশ করে।
বাইরে থেকে ভেতরে দেখা যায় ইরফান দুহাত প্যান্টের পকেটে গুঁজে মায়েরার দিকে তাকিয়ে রইল। মায়েরা কলেজ গেটের ভেতর প্রবেশ করলে দেখল একটি ছেলে তার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এই ছেলের সাথে 3 দিন হলো তার পরিচয় হয়েছে। মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচয় করিয়েছে। ভীষণ গায়ে পড়া টাইপ। মায়েরা একবার পিছন দিকে তাকালে ইরফান দেখল, আবার সামনে তাকালে দেখল ছেলেটা আর তার মাঝে বেশি দূরত্ব নেই। মায়েরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায়। ছেলেটা মায়েরাকে না পেয়ে মাঠের উপর হয়ে ঠাস করে পড়ে যায়। মায়েরা শব্দ করে হেসে ওঠে। গেটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখে মায়েরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়। এখানে থাকলেই বিপদ। শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশেপাশে একবার চোখ বুলায়। ফারাকে খুঁজছে মূলত। খুব বেশি কষ্ট করতে হলো না। কিছুটা দূরেই ফারা তার ফ্রেন্ডদের সহ পেয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেদিকে এগিয়ে যায়। মাঝপথে এসে শুদ্ধর পা থেমে যায়। চোখ মুখ শক্ত হয়ে যায়। ডান পায়ের গোড়ালির দিকটা মাটিতে ঠেকিয়ে রেখে আগার দিকটা দুবার ডান দিকে আর বাম দিকে নাড়ায়। দু হাতের কনুই পর্যন্ত গুটানো শার্টের হাতা কনুইয়ের উপর তুলল। ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয়। এরপর গটগট পায়ে এগিয়ে গিয়ে সবার মাঝ থেকে ফারার হাত ধরে জোরে টান দেয়। শাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায়। বেচারা ফারার কাঁধে মাথা রেখেছিল একটু। এদিকে ফারা পড়ে যেতে নেয়, তবে শুদ্ধ বাহাতে ফারাকে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এরপর শাহেদের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর ক্লাস তো আমি পরে নেব, ওয়েট। কথাটা বলে শাহেদকে ধাক্কা দেয়। এরপর আর কোনো কথা না বলে ফারাকে টেনে নিয়ে যেতে থাকে। সবার চোখে মুখে ভীতি। ফারা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই আমি। শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফারাকে ধাক্কা দেয়। ফারা হাতে ব্যথা পায়। শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে। ফারা ঢোক গিলে বলে, শুদ্ধ ভাই শাহেদ। শুদ্ধ স্টিয়ারিংয়ের উপর 2 হাত রেখে মাথা নিচু করে নিজেকে দমাতে চাইছিল, কিন্তু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারার ডান গালে থাপ্পড় মেরে দেয়। ফারা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুধু 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ফারার গলা চেপে ধরে ডান হাতে, দাঁতে দাঁত চেপে বলে, বলেছিলাম সব তার আমি মানব, শুধু কোনো ছেলেকে ছড়াবি না। বল, বলেছিলাম কি না? তবুও অবাধ্যপনা করবি কেন? ফারা চোখ বড় বড় করে তাকায়। 2 হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চায়। শুধু ছাড়ল না, বরং হাতের বেগ বৃদ্ধি করল। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধর দয়া হয় না, আগের চেয়েও শক্ত গলায় বলে, এইসব ছেলে রিলেটেড কিছু করলে বলেছিলাম তোর অস্তিত্ব রাখবো না। বল, বলেছিলাম কি না? আমি হিহি করি বলে আমার সব কথা সব উঠিয়ে দিবি? এই, তোর মাথায় মগজ নেই? তোর কাঁধে আরেকজনকে জায়গা দিস? তোর তো বেঁচে থাকার অধিকার নাই। মরে যা তুই, কবরে গিয়ে দোয়া করে আসবো। বেঁচে থেকে আরেকজনকে কাঁধে জায়গা দিবি আর আমি তোকে বাঁচিয়ে রাখবো? ফারার চোখ মুখ লাল হয়ে যায়। শুদ্ধর একটুও দয়া হলো না, যেন ফারাকে মেরে তবেই সে দম নিবে। মায়েরা কলেজ শেষে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য। হঠাৎই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয়। মায়েরা সম্বোধন করে। মায়েরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল। তার নাম ধরে কেউ সালাম দেওয়ায় মেয়েটা ভ্রু মুচকে তার সামনে তাকায়। সালামের উত্তর নিতে চায়। আসসালাম। থেমে যায় মায়েরা। সালামের উত্তর সম্পন্ন করতে পারল না। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে।